প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। শুরু করছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই অনুষ্ঠানটি আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, আপনারা জানেন যে আমরা প্রতিদিন কোনো না কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে মুখের ঘা নিয়ে অবহেলা নয়। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। অনুষ্ঠান শুরুতেই চলুন দর্শক আমরা পরিচিত হইনি আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার সাখাওয়াত হোসেন শান্তু 1976 সালের ডিসেম্বর মাসে শরীয়তপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2000 সালে ঢাকা ডেন্টাল কলেজ থেকে BDS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। স্যার, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। স্যার, মুখের ঘা যেটি নিয়ে আমরা কম বেশি সবাই কিন্তু অবহেলা করে থাকে, খুব একটা আমরা গুরুত্ব দেই না। সো আপনার কাছে জানতে চাই যে এই মুখের ঘা আসলে কেন হতে পারে? মুখের ঘা বহু কারণে হতে পারে। প্রথমে গুরুত্বপূর্ণ একটা তথ্য দিই আপনাকে, সেটি হচ্ছে মুখের মধ্যে লোকালি বিভিন্ন কারণে আঘাত বা কোনো অভাবজনিত কারণ বা মুখের লোকাল ব্যাকটেরিয়াল ভাইরাল বিভিন্ন কারণে যে ঘা হতে পারে সেটা তো আছেই। এর বাইরে শরীরের বিভিন্ন রোগের উপসর্গ হিসেবে গবেষণায় প্রমাণিত অন্তত 200 প্রকারের ঘা মুখে লক্ষণ বা উপসর্গ হিসেবে প্রকাশ পেতে পারে। তার মানে মুখের ঘা মুখের নিজস্ব কারণে যেমন হয় সেটিও হতে পারে, আবার শরীরের অন্যান্য রোগের কারণেও মুখে ঘা হতে পারে। তার মানে মুখের এই ঘা খুব সাধারণ। একটু আপনি ব্রাশ করতে গিয়েছেন, একজন তার একটু আঘাত লাগলো বা শক্ত ব্রাশ দিয়ে ব্রাশ করেছেন, একটু খোঁচা লাগলো, তা থেকে ক্ষত হতে পারে। এই সাধারণ, একেবারেই সাধারণ, যেটা এমনি এমনি ভালো হয়ে যাবে, সেটা থেকে শুরু করে অত্যন্ত গুরুতর ভয়াবহ ক্যান্সারের ক্ষত পর্যন্ত হতে পারে। আর এর মাঝখানে তো ওই 200-র উপরে ক্ষত আছেই। যেমন একজন মানুষের মুখের মধ্যে তার যদি ব্যাড ওরাল হাইজিন হয়, অর্থাৎ মুখের স্বাস্থ্য ঠিকমতো রক্ষা না করে, তার এই ঠিকমতো ব্রাশ করছে না, প্লাক জমে, ক্যালকুলাস জমে থাকে, সেখান থেকে পেরিওডন্টাইটিস, এরকম মাড়ির প্রদাহ, তার জিঞ্জিভাইটিস, এইসব রোগ হতে পারে। এগুলি আবার খুব সহজেই চিকিৎসা করে সমাধানযোগ্য এরকম হতে পারে। কারো কারো বেলায় দেখা যায় যে অ্যাপথাস আলসার বলি, যেটা একটু আগে বলছিলাম, যে একটু আঘাত থেকে বা শরীরের কোনো উপাদানের ঘাটতির কারণে, মেন্টাল স্ট্রেসের কারণে, নানান কারণে এরকম অ্যাপথাস আলসার যেটা হয় সেটা হতে পারে। সেটিও সেলফ লিমিটিং, অর্থাৎ নির্দিষ্ট সময় পরে ভালো হয়ে যায়, একটু ব্যথায় কষ্ট দেয়, ব্যথা কমানোর জন্য আমরা চিকিৎসা করি। আবার মহিলাদের বিশেষ করে দেখা যায় যে পোস্ট মেনোপোজাল সময়টাতে গিয়ে, মেনোপোজে গিয়ে তার হয় যেটা যে মুখে বার্নিং মাউথ ডিজিজ, জ্বালা পোড়া করে খুব, এমনি তার মনে হবে মুখে খুব ঘা হয়েছে, ক্ষত হচ্ছে, খেতে পাচ্ছে না, ঝাল লাগছে, কিন্তু এমনি ইয়ে করলে, ক্লিনিক্যালি দেখলে কোনো ক্ষত খুঁজে পাওয়া যাবে না। সেটাও কিন্তু মুখের এই ঝিল্লি বা মিউকাস মেমব্রেন বা এগুলো একটা রোগ হিসেবে দেখা হয়। মুখের মধ্যে দেখা যায় যে কারো টিউবারকুলোসিস আছে, সেটার কারণে লোকালিও হতে পারে, সিস্টেমিক কারণেও হতে পারে। টিউবারকুলার আলসার মুখের মধ্যে, মানে শরীরের যে কোনো অংশে যেমন টিউবারকুলোসিস বা যক্ষা হতে পারে, মুখের মধ্যে হতে পারে, ফলে টিউবারকুলার আলসার হতে পারে। কারণ সিফিলিসের রোগী, তার সিফিলিটিক আলসার মুখের মধ্যে হতে পারে। কারো দেখা যায় যে একটা সাদা, কোনো লক্ষণ অন্য কিছুই না, কোনো ব্যথা না, জ্বালা পোড়া না, কিছুই হয়নি, কিন্তু ওই মিউকাস মেমব্রেন বা আবরণী ঝিল্লি যেটা, সেটা সাদা হয়ে গেছে এবং একটু রাফ হয়ে গেছে, আগের মতো স্মুথ পিঙ্ক কালার সুন্দর যে ছিল সেটা নেই। এই পরিবর্তনটাও তার একটা ক্ষত, একটা সমস্যা, সেখান থেকে এটা ক্যান্সারে রূপান্তর হয়ে যেতে পারে। নর্মাল যে কালার ছিল কোথাও হঠাৎ তার একটু লাল মনে হচ্ছে, সাদা ঘা হতে পারে, লাল ঘা হতে পারে, রেড লেশন বলি আমরা, তো সেখান থেকেও এটা ক্যান্সারে রূপান্তর হতে পারে। কেউ বেশি সুপারি চিবিয়ে খায় বা পান খায়, তার মধ্যে সুপারি নিচ্ছে, এই কারণে আরও কিছু কারণও আছে। তার যে আবরণী ঝিল্লি বা মিউকাস মেমব্রেন, সেটা নর্মাল যে সফট ছিল, শাইনি ছিল, সেটা নেই, আস্তে আস্তে সেটা মনে হচ্ছে ভেতরে একটু শক্ত হয়ে এমনভাবে যে রশি টানা দেওয়ার মতো শক্ত লাগছে, মুখের হাত ছোট হয়ে আসছে, যেটাকে আমরা সাব মিউকাস ফাইব্রোসিস বলি। ওই দেখা গেল ওইটাও অবহেলা করলে একসময় ক্যান্সারে রূপান্তর হচ্ছে। ফলে এই যে ভাইরাল কারণে, বিভিন্ন ভাইরাল আলসার হতে পারে, ব্যাকটেরিয়াল কারণে হতে পারে,
ফাঙ্গাসের কারণে হতে পারে, মুখের স্বাস্থ্য ঠিকভাবে রক্ষা না হইলে ফাঙ্গাসের কারণে ফাঙ্গাল লেশন বিভিন্ন রকমের হতে পারে, ক্যান্ডিডাল লেশন হতে পারে, এগুলো হয়। ফলে বহু রকমের মুখের ঘা বা ক্ষত হতে পারে, এর ধরন প্রকার সবই আলাদা। স্যার, অনেক ক্ষেত্রে কিন্তু আমরা অনেকের কাছে শুনে থাকি যে মুখের ভেতরটা ড্রাই হয়ে যায়। এই ড্রাই হয়ে যাওয়ার আসলে কারণটা কি? এটা অনেক কারণে হতে পারে। একটা হচ্ছে ফিজিওলজিক্যাল কজে, আমাদের মুখের মধ্যে যে লালা নিঃসরণ হয়, লালা গ্রন্থি ঠিক মতো কাজ করলো না, তাহলে তার লালা নিঃসরণ কমে আসলে তার মুখটা ড্রাই হয়ে যাবে। কারো যদি ওয়াটার ইনটেক কম হয়, কম পানি খায়, তাহলে তার লালা নিঃসরণও কমে যাবে। তার যেরকম প্রস্রাব কমে যায়, ঠিক একইভাবে লালা নিঃসরণ কমে যায়, ফলে তার মুখটা ড্রাই হবে। কিছু রোগের কারণে হয়, জগরেন ডিজিজ নামে একটা রোগ আছে লালা গ্রন্থির, সেটার কারণে যাদের ডায়াবেটিস হয়, ডায়াবেটিস হলে তাদের লালা নিঃসরণ কমে যায়, তাদের মুখ ড্রাই হয়ে যাবে। কারো যদি এই হেডনেক রিজিয়নে আগে রেডিওথেরাপি দেওয়ার হিস্ট্রি থাকে, সেই রেডিওথেরাপি দেওয়া রোগীদের বেলায় এরকম লালা নিঃসরণ কমে যাবে। ফলে এই যে সিস্টেমিক রোগ এবং লোকাল নানান কারণে, লালা গ্রন্থির সমস্যা, এইসব কারণে তার মুখটা শুষ্ক মনে হতে পারে। স্যার, আলসারটা আসলে কোন পর্যায়ে গেলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত এবং এই আলসার থেকে কোন কোন রোগ হতে পারে বলে আপনার কাছে মনে হয়? মুখে যদি ঘা হয়, সেই ঘা হলে তার একটা কষ্ট হয়, কিছু ঘায়ে ব্যথা হয়, কিছু ঘায়ে আবার ব্যথা হয় না, কিন্তু পেইনলেস থাকে। ব্যথা হওয়া ঘার তুলনায় ব্যথা না হওয়া ঘা আরও বেশি গুরুতর। কারণ হচ্ছে যেটা ক্যান্সার বা ম্যালিগন্যান্ট আলসার যেগুলো, সেগুলো শুরুতেই ব্যথা হয় না। প্রি ম্যালিগন্যান্ট লেশনের শুরুতেই ব্যথা হয় না, কিন্তু একটা অ্যাপথাস আলসার যেটা বলছিলাম, এটায় শুরুতেই প্রচণ্ড ব্যথা হয়, বা অন্যান্য অনেক ঘায়ে ব্যথা হয়। তো যদি ব্যথা হয় তখন তো রোগীরা গুরুত্বের সঙ্গে নেয়, চিকিৎসকের কাছে যায় বা ওষুধ খায়, সেটা একটা দিয়ে। ব্যথা না হলে গুরুত্ব আরও কম দেয়, অথচ ওটাই বেশি গুরুত্ব দেওয়া আরও দরকার। মোট কথা হচ্ছে, মুখে যদি কোনো ক্ষত হয় এবং সেই ক্ষত হলে তার চিকিৎসা নিতে হবে। চিকিৎসককে দেখিয়ে তার কী কারণে ঘা হয়েছে সেটা নির্ণয় করে সেই অনুসারে চিকিৎসা দিবেন। প্রথম অবস্থায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় মাউথ ওয়াশ, বা যদি চিকিৎসক মনে করেন এটা ব্যাকটেরিয়াল, তাহলে অ্যান্টিবায়োটিক, যদি মনে করেন ভাইরাল তাহলে এটা অ্যান্টিভাইরাল চিকিৎসা দিবেন, যদি মনে করেন এটা ফাঙ্গাল তাহলে অ্যান্টিফাঙ্গাল দিবেন, মাউথ ওয়াশ দিবেন, বা পরিচর্যা করতে বলবেন। বা মুখের মধ্যে যদি এক্সিস্টিং কোনো কন্ডিশন থাকে যেটার কারণে ঘাটা হচ্ছে, বা শার্প টুথ আছে সেটার দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে ক্ষত হয়ে হলো, অথবা অনেকে বাধাই করা দাঁত ব্যবহার করেন, সেটার শার্প অংশ থেকে হচ্ছে, সেটা রিপ্লেস করেন। কারো দাঁত তীক্ষ্ণ হয়ে গিয়ে ধারালো হয়ে গিয়ে সেটার কারণে ক্ষত হচ্ছে, সেটার চিকিৎসা যাই লাগুক না কেন এটা সব করলেন। এগুলি সব করার পরেও যদি দেখা যায় 2 সপ্তাহের মধ্যে এই ক্ষত ভালো হচ্ছে না, চিকিৎসা করা হলো, কিছু ক্ষত আছে চিকিৎসা না করলেও 1 সপ্তাহ 10 দিনে ভালো হয়ে যায়, যেমন অ্যাপথাস আলসার, আবার রিকারেন্ট হয়, বারবারও হতে পারে। কিন্তু কিছু আছে চিকিৎসা দরকার, কিন্তু চিকিৎসা করার পরেও 2 সপ্তাহের মধ্যে ভালো হলো না, তখন সেটাকে আর অধিকতর গুরুত্বের সঙ্গে নিতে হবে। প্রয়োজন হলে বায়োপসি বা এফএনএসসি বা স্ক্র্যাবিং, যেখানে প্রযোজ্য, চিকিৎসক সেই পরীক্ষা করে সঠিক রোগটা নির্ণয় করবেন। যদি সেটা করা না হয়, তাহলে প্রি ম্যালিগন্যান্ট লেশন বা ক্যান্সারের পূর্ব অবস্থার কিছু ক্ষত থাকে, সেটাকে আমরা আর্লি স্টেজে ধরতে পারলে তখন চিকিৎসা করলে ক্যান্সার প্রতিরোধ করতে পারতাম। যদি আপনি গুরুত্ব না দেন, তাহলে ওই প্রি ম্যালিগন্যান্ট লেশনটাই একসময় ম্যালিগন্যান্ট লেশন বা ক্যান্সারে রূপান্তর হয়ে যেতে পারে। ফলে সঠিক সময়ে সঠিক চিকিৎসা না হলে এটা আরও গুরুতর হতে পারে। আর কিছু ক্ষত আছে যেটা বলছিলাম শরীরের অন্যান্য রোগের উপসর্গ হিসেবে দেখা দেয়, সেটা যদি আমি এই উপসর্গে প্রান্তে এসে ক্ষত দেখে ধারণা করতে পারি এবং পরীক্ষা করে ওই রোগটা ধরা যায়, তাহলে তার মূল রোগের চিকিৎসাটাও হবে। আর যদি আমি এখান থেকে রুটে যেতে না পারি, তাহলে মূল রোগটা তিনি বয়ে বেড়াবেন, ওষুধ খাবেন, ভালো হবে না এবং সেটা আরও খারাপের দিকে যাবে। অনেকে কিন্তু আর্টিফিশিয়াল দাঁত ইউজ করে এবং সেখান থেকেও কিন্তু অনেক সময় ঘা বা আলসার সৃষ্টি হতে পারে, সেই বিষয়ে আপনার কাছে একটু জানতে চাই। এইটা সাধারণত আমরা বলি ট্রমাটিক আলসার। সেটা খুব সাধারণ, ব্রাশ করতে গিয়ে কোথাও একটু খোঁচা লাগলো সেখান থেকে হতে পারে, সেটা কিছু খেতে গিয়ে আপনার কোনো হার্ড সাবস্টেন্সের আঘাত লাগলো সেখান থেকে হতে পারে। ঠিক একইভাবে আপনি যে ডেঞ্চার ব্যবহার করি আমরা, বা বাধাই দাঁত বা ক্যাপ ব্রিজ, সেটা যদি শার্প থাকে বা ভাঙা থাকে, সেখান থেকেও ক্ষত হতে পারে ওইটার আঘাতে। কারো যদি মুখে ভাঙা শার্প তীক্ষ্ণ দাঁত থাকে, সেখান থেকেও গালে বা জিহ্বায় সেটা ক্ষত হতে পারে। এই ক্ষতগুলি যদি হয়, তাহলে প্রথম কাজটা হলো তার
কারণ চিহ্নিত করে কারণটাকে দূর করা, কজিটিভ ফ্যাক্টর রিমুভাল, সেটা হলো প্রথম দায়িত্ব। যদি আমরা কারণটা দূর করে ফেলি অটোমেটিক্যালি এই ক্ষত আর হবে না, প্লাস যেটা হয়েছে ভালো হয়ে যাবে। এদের ক্ষেত্রে আসলে বিশেষ কি যত্নের দরকার রয়েছে? হ্যাঁ বলছি, আর যদি এইটা কারণটা দূর না করি, কন্টিনিউয়াসলি ওইখানে আঘাত লাগতেই থাকে, তাহলে ওই ইরিটেশন থেকে এই ট্রমাটিক আলসার থেকেও একসময় ক্যান্সার হতে পারে। তার মানে কত সাধারণ সমস্যা থেকে অসাধারণ ভয়াবহ সমস্যা তৈরি হয়ে যেতে পারে। আর যত্ন বলতে যদি কেউ ডেঞ্চার ব্যবহার করে, যেটা রিমুভেবল ডেঞ্চার বলি আমরা, খুলে লাগায়, এটা প্রতিদিন খুলে রাতের বেলা আমরা যতবার দাঁত ব্রাশ করি এটা খুলে দাঁত ব্রাশ করতে হবে, এটাকেও ব্রাশ করতে হবে। এবং ব্রাশ করার পরে প্রতিদিন রাতে সেটাকে ধুয়ে ক্লিন করে পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখতে পারে। কেউ চাইলে ওর মধ্যে 1-2 ফোঁটা অ্যান্টিসেপটিক দিতে পারেন, স্যাভলন দেন, আবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে সারাদিন পরবেন। এই যত্নটা দরকার। কোথাও যদি ক্ষত হচ্ছে মনে হয় এটার কারণে, তাহলে দ্রুত চিকিৎসকের কাছে তাকে যেতে হবে। আর যদি কেউ ব্রিজ, ক্যাপ বা অন্য প্রস্থেসিস করেন ফিক্সড, সেখানেও কিছু খাদ্যকণা জমে, অনেক সময় নর্মাল দাঁতের তুলনায় একটু বেশি জমতে পারে। সেই জন্য 6 মাস রেগুলার ব্রাশ করা মনোযোগ দিয়ে এবং 6 মাস অন্তর অন্তর চিকিৎসকের কাছে যাওয়া, একজন ন্যূনতম বিডিএস ডিগ্রি আছে এরকম একজন রেজিস্টার্ড ডেন্টাল সার্জনের কাছ থেকে এটাকে প্রয়োজন মতো যদি স্কেলিং লাগে, পলিশিং লাগে, যা লাগে সেটি করানো। স্যার, আমরা আরও বিস্তারিত জানবো আপনার কাছ থেকে। তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন, এই সেগমেন্টটি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। দাঁতের সুস্থতায় আমরা কি করব বা দাঁত সুস্থ রাখতে গেলে আমরা কোন ধরনের খাবার খাবো, আমাদের দাঁতে সাধারণত কেন সমস্যা হচ্ছে, বা দাঁতে অনেকের দেখা যায় আমরা যেটা বলি যে পোকা ধরছে, এটা আসলে পোকা ধরা না, দাঁতে আপনার ক্ষয় হয়ে যাচ্ছে। এখন সেটা কেন হচ্ছে? প্রধানত আমরা যে ধরনের খাবারগুলো খাই, বিশেষ করে সবার কিন্তু চকলেট, ক্যান্ডি, ছোটোবেলা থেকেই বাচ্চাদেরকে আমরা চকলেট, ক্যান্ডি এই ধরনের খাবারগুলো খাওয়াতে ইউজ টু করে ফেলি। বাহিরের যে সফট ড্রিঙ্কস, জুস, এগুলো বাচ্চারা খাচ্ছে এবং যার কারণে কিন্তু দাঁতের উপরে যে এনামেল রয়েছে সেটা কিন্তু ক্ষয় হচ্ছে। এই দাঁতে যখন আপনার ক্ষয় হচ্ছে, দাঁতের এনামেল ক্ষয় হচ্ছে, পরবর্তীতে এটা থেকে কিন্তু মাড়িতে ইনফেকশন হচ্ছে, ব্যথা হচ্ছে এবং একটা পর্যায়ে কিন্তু দাঁত ফেলেও দিতে হচ্ছে। তো এই জন্য কিন্তু প্রথমে যে খাবারগুলো নিষেধ আমি সেটা বলবো, কারণ আপনি যদি ছোটোবেলা থেকেই বাচ্চাদেরকে এবং আমরা নিজেরাও যদি যে ধরনের খাবার খেলে দাঁতের ক্ষতি হয় সেগুলো অ্যাভয়েড করতে না পারি, তাহলে কিন্তু আমাদের দাঁতকে সুস্থ রাখতে পারবো না। ঘুম থেকে উঠে কিন্তু আমরা স্বাভাবিক যে হেলদি নাস্তা সেটা গ্রহণ করতে পারি, তারপরে আমরা মিষ্টি জাতীয় খাবার বা মিষ্টি খেতে পারি। শুরুতেই ঘুম থেকে উঠে আমরা যখন মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করি সেটা কিন্তু আমাদের দাঁতের এনামেলের ক্ষয় সাধন করে। এই জন্য মিষ্টি জাতীয় খাবার একটু পরে গ্রহণ করতে হবে। চিনিটা অ্যাভয়েড করা উচিত। বাচ্চাদেরকে আমরা বলি চিনি না দিয়ে আপনি কিন্তু আখের গুড় কিংবা হলো যে মধু দিতে পারেন, চিনিটা অ্যাভয়েড করা বেটার। এবং আমাদের বড়দের কিন্তু চিনিটা যতটা সম্ভব আমরা অ্যাভয়েড করতে পারবো, ততই কিন্তু এটা আমাদের দাঁতের সুস্থতা ধারণ করবে। এখন আমাদের যে এই দাঁত, সেই খাবারগুলো আমরা যেগুলো বর্জন করলাম, এর পাশাপাশি আমরা কোন ধরনের খাবার গ্রহণ করব। দাঁত সুস্থ রাখতে গেলে আমাদেরকে কিন্তু ক্যালসিয়ামযুক্ত খাবার গ্রহণ করতে হবে। একটা শিশু যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে তার আগের থেকে কিন্তু আমরা মাকে বলি যে বাচ্চা যখন গর্ভে থাকে তখন থেকেই মায়ের কিন্তু ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার আমরা খেতে বলি, যাতে হলো মায়ের হাড় স্ট্রং হয়, মা সুস্থ থাকে, পাশাপাশি বাচ্চার দাঁত এবং হাড় স্ট্রং হয়। তাহলে আপনি বুঝতেই পারছেন যে আমাদের দাঁত সুস্থ রাখার জন্য ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা কতটুকু। প্রতিদিন আপনি আপনার খাবারে 1 মুঠ করে বাদাম রাখতে পারেন। বাদামে প্রচুর ক্যালসিয়াম থাকে এবং সহজে যেই খাবারটা আপনার ক্যালসিয়ামের চাহিদা পূরণ করবে সেটা কিন্তু আপনার দুধ বা দই। আপনি কিন্তু প্রতিদিন 1 গ্লাস করে দুধ অবশ্যই খেতে পারেন। যাদের হলো ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি বা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি রয়েছে তারা কিন্তু চাইলে 450 ml করেও আপনি দুধ খেতে পারেন। দুধ যদি খেতে না পারেন সেক্ষেত্রে দই খেলেও হবে, আপনি 1 কাপ বা 1.5 কাপ পর্যন্ত দই খেতে পারেন। দুধ এবং দইয়ের পাশাপাশি আপনার বাদামের কথা বললাম, এরপর আপনি যেটা খেতে পারেন আমন্ড মিল্ক আছে, কোকোনাট মিল্ক আছে, এগুলোতেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়। যদি সম্ভব হয় তাহলে সেগুলো গ্রহণ করতে পারেন। এরপরে আসা যাক শাকসবজি।
বাঁধাকপি, ব্রোকলি, ফুলকপি, পালং শাক এগুলোতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। গাজর, টমেটোতেও ক্যালসিয়াম পাওয়া যায়। আপনি এই ধরনের সবজিগুলো নিয়মিত গ্রহণ করার চেষ্টা করুন। এই ধরনের সবজিও কিন্তু আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়ামের চাহিদা পূরণ করবে এবং আপনার শরীরে যতটুকু ক্যালসিয়াম দরকার সেটার কিন্তু যোগান দিবে। নিয়মিত যদি এই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার আপনি গ্রহণ করতে পারেন, পাশাপাশি ফসফরাস সমৃদ্ধ যে খাবার মানে বিচিযুক্ত যেগুলো আছে, সিমের বিচি কিংবা আপনার মটরশুঁটি, তারপরে মিষ্টি কুমড়ার বিচি, এই ধরনের বিনস জাতীয় খাবার, সিডসযুক্ত খাবার যদি গ্রহণ করেন তাহলে কিন্তু সেটা আপনার দাঁত সুস্থ রাখতে সাহায্য করবে এবং দাঁত যাতে স্ট্রং হয় সেটাতেও কিন্তু সাহায্য করবে। দাঁতের এনামেল যাতে ক্ষয় না হয় সেজন্য যে খাবারগুলো নিষেধ করলাম বা যেগুলো বর্জন করতে হবে সেগুলো যদি মেনে চলতে পারেন তাহলে কিন্তু অনেক বয়স পর্যন্ত আপনি আপনার দাঁতকে সুস্থ রাখতে পারবেন। স্যার, আপনি বলছিলেন যে সাধারণ ঘা থেকেও কিন্তু অনেক জটিল রোগ সৃষ্টি হতে পারে, অনেক সময় কিন্তু আপনি বলছিলেন যে ক্যান্সার পর্যন্ত হতে পারে, সেটি সম্পর্কে আমাদেরকে যদি একটু বলতেন। মুখের ক্যান্সার হওয়ার অন্যতম প্রধান কারণটা যদি আমরা বলি তাহলে একটু প্রতিরোধও বুঝতে পারবো। অন্যতম প্রধান কারণ হচ্ছে তামাকজাত দ্রব্য, বিশেষ করে চুইং টোবাকো বা আমরা চিবিয়ে খাওয়ার যে মুখে খাওয়ার তামাকজাত দ্রব্য, সেটা সাদা পাতা, গুল, খৈনি, এমনকি সুপারি, এই সব কিছু থেকেই মুখের ক্যান্সার হতে পারে। পাশাপাশি তার যদি ধূমপানের অভ্যাস থাকে এই সম্ভাবনার ঝুঁকি আরও বাড়াবে। তিনি যদি অ্যালকোহলিক হন এবং তিনটে একসঙ্গে হয় তার ঝুঁকি আরও বেড়ে যাবে। আবার শার্প দাঁত, আঘাত লাগা, কন্টিনিউয়াসলি আঘাত লাগা, কোথাও ক্ষত হওয়া, সেগুলো থেকে হতে পারে। কোনোটা প্রি ক্যান্সারাস লেশন যদি থাকে সেটা সঠিক সময় চিকিৎসা না হলে সেখান থেকেও ক্যান্সার। তার মানে এই কারণগুলো চিহ্নিত করে এ থেকে যদি আমরা নিজেকে মুক্ত রাখি ক্যান্সার প্রতিরোধ অনেকাংশে সম্ভব। তারপরে যদি ক্ষত হয় এবং সেটা ক্যান্সারে রূপান্তর হয়ে যায়, যত আর্লি স্টেজে আমরা চিকিৎসা করব তত আমরা হোপফুল হব, তত নিরাময়যোগ্য হবে। কিছু ক্যান্সার আছে আমাদের শরীরে, সেগুলি আমরা যত চেষ্টাই করি সায়েন্স এখনো অতটা অগ্রসর হয়নি যে নিরাময়যোগ্য চিকিৎসা সম্ভব। নিরাময়যোগ্য বা কিউরেবল এটা সব ক্যান্সার এখনো সম্ভব নয়। চিকিৎসা করে তার লাইফ স্প্যান বাড়ানো যায়, যে আরও কিছুদিন তিনি যাতে বেঁচে থাকতে পারেন, আরামে থাকতে পারেন, কষ্ট কম হয়। কিন্তু ওরাল ক্যান্সারের বেলায় হোপ হচ্ছে এইটি কিউরেবল ট্রিটমেন্ট বা নিরাময়যোগ্য চিকিৎসা সম্ভব আছে, কিন্তু যত তাড়াতাড়ি পাবো। যদি আর্লি স্টেজে পাওয়া যায় শুধু অপারেশন করে মুখের ক্যান্সার নিরাময় করা সম্ভব। কিন্তু আমাদের বেশিরভাগ রোগীরাই হয় কি দুর্ভাগ্যজনকভাবে এইখানে ওইখানে ঘুরে সঠিক চিকিৎসার অভাবে অথবা আর্থিক সংকট, মানে অসচেতনতা, নানান কারণে তারা অনেক দেরি করে আমাদের কাছে আসে। একজন ম্যাক্সিলোফেশিয়াল, ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জন বা হেডনেক সার্জনের কাছে যত দ্রুত পৌঁছতে পারবে রোগী, যত তাড়াতাড়ি অপারেশন হবে তত তাড়াতাড়ি তিনি ভালো হবেন। শুধু অপারেশন যদি আর্লি স্টেজে ধরা না পড়ে, অপারেশনের সঙ্গে তার অ্যাডজুভেন্ট থেরাপি বা সহায়তাকারী যে চিকিৎসা, সাহায্য চিকিৎসা, সহযোগী চিকিৎসা হিসেবে আমরা রেডিওথেরাপি, কেমোথেরাপি, সেগুলো অঙ্কোলজিস্টরা দেন এবং জীবনযাপনে কিছু পরিবর্তন আনতে হয়। এগুলো করলেও তিনি নিরাময়যোগ্য হতে পারেন। কিন্তু যদি খুব বেশি অ্যাডভান্স স্টেজে চলে যায়, এটা অনেক জায়গায় ছড়িয়ে যায়, গলায় ছড়িয়ে যায়, প্রথমে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে যায়, তখন আমরা খুব অসহায় বোধ করি। যেটা আপনি বলছিলেন যে সঠিক সময়ে সঠিক চিকিৎসা করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে দেওয়ার জন্য। যেটা আপনি বলছিলেন যে সাধারণ কোনো ঘাকে আসলে একেবারেই অবহেলা করা উচিত না, কেননা এই ঘা থেকে অনেক ধরনের জটিল রোগের সৃষ্টি হতে পারে। আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে শুভকামনা রইল এনটিভির পক্ষ থেকে। আপনাকে ধন্যবাদ, এবং যারা শুনছেন অনুষ্ঠান, তারা যদি এই অনুষ্ঠান শুনে একটু সতর্ক হন, সচেতন হন, প্রতিরোধী হন ক্যান্সারের প্রতি, সেটাই হবে আমাদের সফলতা। এবং এনটিভির কর্তৃপক্ষ এবং এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত সবার জন্য শুভকামনা। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। আজ আমরা কথা বলছিলাম মুখের সাধারণ কিছু ঘা নিয়ে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। টোটাল হিপ রিপ্লেসমেন্ট হচ্ছে এমন একটা পদ্ধতি যখন আমাদের হিপ জয়েন্ট, যেটা আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা জয়েন্ট, যে জয়েন্টের উপর আমরা বেস করে দাঁড়িয়ে থাকি, সেই জয়েন্টটা কোনো কারণে আক্রান্ত হয়, সেই জয়েন্টটাকে আমরা পুরা পরিবর্তন করে নতুন একটা জয়েন্ট প্রতিস্থাপন করি। এই বাংলা ভাষায়, সহজ ভাষায় বললে এই পুরা প্রক্রিয়াটাকেই বলে টোটাল উরুসন্ধি প্রতিস্থাপন বা পুরো উরুসন্ধি প্রতিস্থাপন, টোটাল হিপ রিপ্লেসমেন্ট।
বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbt.com এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। প্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গেই থাকুন।